আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে এই লাইভ ক্লাস অনুষ্ঠানে। আজকের যেই নির্ধারিত বিষয় রয়েছে সেটি হচ্ছে যে ব্যক্তি জমি খাস খতিয়ানের রেকর্ড হলে করণীয় কি। এটার বিষয়ে যদি আপনাদেরকে একটু বলতে চাই, খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ সাথেই থাকবেন। এখানে বিষয়টা নির্ধারণ করা হয়েছে কি ব্যক্তি জমি খাস খতিয়ানের রেকর্ড হলে করণীয় কি। এখন আমরা পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম যে জমির রেকর্ড যে প্রসেসিং, বাংলাদেশে যে রেকর্ড প্রক্রিয়া, যে জমিটা আপনি বর্তমানে ভুক্তখণ্ডে আছেন, এখানে প্রায় আমাদের 3টা জরিপ অলরেডি শেষ হয়ে গিয়েছে, কোনো কোনো জায়গায় 4টা হয়েছে। তো বাস্তবতা হচ্ছে এটা যে সিএস রেকর্ড, আরএস রেকর্ড এবং বিআরএস রেকর্ড, এই 3টি রেকর্ডে আপনার দেখা গেছে যে বিআরএস রেকর্ডটাই যেহেতু আপনাদের জমির ক্ষেত্রে সর্বশেষ গ্রহণযোগ্য রেকর্ড, তাই বিআরএস রেকর্ডের ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় একটু বলে রাখি। বিআরএস রেকর্ডে আপনার অনেক জমি আছে যে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে, যেগুলোর আরএস এবং সিএস মালিকানা রয়েছে। এর জন্যই মূলত আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে যে ব্যক্তি জমি খাস খতিয়ান রেকর্ড হলে করণীয় কি। এখন বিআরএস সিএস রয়েছে ব্যক্তি মালিকানাধীন, আরএস রয়েছে ব্যক্তি মালিকানাধীন, কিন্তু বিআরএস এসে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে। এটার একটা যৌক্তিক কারণ রয়েছে। বিআরএস এ খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হওয়ার বিভিন্ন যৌক্তিক কারণ থাকে। তার ভিতরে সবচেয়ে বড় যে যৌক্তিক কারণ সেটা হচ্ছে যে যখন রেকর্ড প্রক্রিয়া সম্পন্ন হচ্ছিল ঠিক তখন আপনি কি করতে পারেন নাই, জরিপকারী কর্মকর্তাদের আপনি কি করতে পারেন নাই, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টারি বা এই জমির মালিকানার সপক্ষে যে প্রমাণ সেটা আপনি কি করতে পারেন নাই, তাদেরকে দেখাইতে পারেন নাই। যার কারণে কি হয়েছে, ওটা রেকর্ড আপনার বিআরএস এ খাস খতিয়ানে রেকর্ড করা হয়েছে। এখন আপনি না দেখানোর কয়েকটা কারণ রয়েছে। যেমন আপনি বাড়িতে ছিলেন না, অথবা যখন জরিপ কার্যক্রম হয়েছে আপনি গুরুত্ব দেননি, অথবা আপনার কাছে কোনো কাগজপত্রই ছিল না। ঠিক আছে, আপনি হয়তোবা দলিল করছেন বিআরএস এর আগে, কিন্তু ওটা আপনি উঠান নাই, যার কারণে আপনি বিআরএস এর যে যারা জরিপ করতে আসছে তাদের কাছে আপনি কাগজপত্র উপস্থাপন করতে পারেননি, তাই তারা কি করছে, এটা খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে রেখে গেছে। অথবা তাদের কাছে কোনো যৌক্তিক কোনো কারণের কারণেও তারা কি করে এটা বিআরএস এ খাস খতিয়ানে ফেলে গেছে বা রেকর্ড করে গেছে, এটাও হইতে পারে। তো মূল বিষয় হচ্ছে যে আপনার যদি রেকর্ড যদি ব্যক্তি মালিকানা থাকে, আরএস রেকর্ড যদি ব্যক্তি মালিকানা না থাকে, বিআরএস এসে যদি 1 নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়ে থাকে, এই ক্ষেত্রে আপনার মূলত করণীয় কি, বা এই ক্ষেত্রে আপনি মূলত কি পদক্ষেপ নিতে পারেন, এই বিষয়টা যদি আপনাদেরকে একটু বলতে চাই। সহজ কথায় যে আপনার সিএস রেকর্ডটা আপনি উঠাবেন। প্রথম কাজ কি, সিএস রেকর্ডটা আপনাকে কি করতে হবে, হাতে সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে কি আপনার সার্টিফাইড কপি লাগবে। সার্টিফাইড কপি লাগবে। সিএস এর সার্টিফাইড কপিটা আপনি কোথায় পাবেন, সেটা পাবেন জেলা রেকর্ড রুম শাখাতে। ঠিক আছে, বা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের যে রেকর্ড রুম শাখা রয়েছে, এই শাখাতে আপনি কি করতে পারবেন, এই সিএস এর যে সার্টিফাইড কপি এটা আপনি কি করতে পারবেন, উঠাইতে পারবেন। বা ওখানে আপনি আবেদন দিলেই ওখান থেকে আপনাকে কি দিবে, সিএস রেকর্ড তারা কি করবে, আপনাকে সরবরাহ করবে। সেটার জন্য কিভাবে আবেদন করবে, এটা আমরা অতীতেও আমরা কি করেছি, আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে অনলাইনে কিভাবে সিএস রেকর্ড বা আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ডের জন্য আবেদন করতে হয়, বা নিজে বাসায় বসে থেকে কিভাবে আপনি অনলাইনে এইসব রেকর্ড আপনি পাইতে পারেন। এই বিষয়ে আমরা কিন্তু পূর্বের যে ভিডিও রয়েছে এখানে আমরা আলোচনা করেছি। এখন আজকের যে বিষয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে যে আপনি যেহেতু ব্যক্তি মালিকানা, আমি বলছি যে ব্যক্তি জমি খাস খতিয়ানা, ব্যক্তি কথাটা উল্লেখ করার একটা যৌক্তিক কারণ হচ্ছে যে আপনার সিএস আপনার, আরএস আপনার, বিআরএস এসে কি হয়েছে, সরকারি খাস খতিয়ানা অন্তর্ভুক্ত হয়েছে। এই ক্ষেত্রে আপনার করণীয় কি, তাহলে আপনাকে কি করতে হবে, সিএস রেকর্ড, আরএস রেকর্ড আপনাকে কি করতে হবে, সংগ্রহ করতে হবে সার্টিফাইড কপি। ফার্স্ট স্টেপ হচ্ছে সার্টিফাইড কপি আপনি সংগ্রহ করলেন। ফার্স্ট স্টেপে আপনি সার্টিফাইড কপি যখন আপনি সংগ্রহ করলেন, ঠিক তখন আপনার কি করতে হবে, আপনি সার্টিফাইড কপি সংগ্রহ করার পর আপনাকে বিআরএসটাও সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে। যেহেতু বিআরএস সরকারের নামে চলে গেছে, 1 নং খাস খতিয়ানে চলে গেছে, তার মানে আপনাকে এখানেও কি করতে হবে, বিআরএস কপিটাও আপনাকে সার্টিফাইড কপি উঠাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন তো উঠাইলেন, উঠানোর পর আপনার কাজ হচ্ছে কোর্টের দ্বারস্থ হতে হবে।
কোর্টের দ্বারস্থ হয়ে আপনাকে কি করতে হবে, একটা মামলা করতে হবে। মামলা করে, ঠিক আছে, যে আপনি যে এই জমির যে প্রকৃত মালিকানা বা জরিপকারী কর্মকর্তা বা রেকর্ডকারী কর্মকর্তা বা কর্মচারীদের অজ্ঞতাবশত বা ভুলবশত বা অন্য কোনো ঝামেলার কারণে তারা রেকর্ড করেনি, এই বিষয়টা আপনি কি করবেন, কোর্টের মাধ্যমে মানে যারা বিচারক বা এই বিষয়ে যারা নাকি আপনাকে রায় দিবে তাদের দ্বারস্থ হয়ে আপনাকে একটা ভালো একটা উকিলের মাধ্যমে কি করতে হবে, মামলা করতে হবে। এখন মামলা যে আপনি করলেন, মামলা করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্ট ঠিক আছে কিনা, ধারাবাহিকতা ঠিক আছে কিনা। যে সিএস থেকে বিআরএস পর্যন্ত, বিআরএস যেহেতু সরকারের আন্ডারে চলে গেছে, 1 নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে, তার মানে কি সিএস এবং আরএস, ঠিক আছে, এবং বিআরএস রেকর্ডের আগ পর্যন্ত আপনি জমির মালিকানা সঠিক রয়েছে কিনা সেটা আপনাকে কি করতে হবে, নিশ্চিত করতে হবে। এখন নিশ্চিত আপনি কিভাবে করবেন, নিশ্চিত আপনাকে যারা নাকি জমি সম্পর্কে জানে বা আপনার স্থানীয় যারা নাকি জমি সম্পর্কে বুঝে তাদের কাছে অথবা কোনো একটা লয়ারের কাছে গিয়ে আপনি কি করতে পারেন, অথবা যারা জমি সম্পর্কে বিভিন্ন আপনারা ইউনিয়ন ভূমি কর্মকর্তা যারা রয়েছেন এবং ইউনিয়ন ভূমি অফিসে যারা কর্মরত রয়েছেন তাদের কাছে গিয়ে আপনার জমির মালিকানা ধারাবাহিকতা সঠিক রয়েছে কিনা আপনি কাগজগুলো উঠায় নিয়ে তাদের দ্বারস্থ হইতে পারেন। তারা যদি বলে না আপনার জমির মালিকানা ধারাবাহিকতা সঠিক রয়েছে, ঠিক আছে, কিন্তু বিআরএসটা 1 নং খাস খতিয়ানে চলে আসছে, এটা হয়তো ভুলবশত, তাহলে আপনি কি করতে পারেন, একটা উকিলের মাধ্যমে আপনি একটা মামলা দায়ের করতে পারেন। এখন মামলা দায়ের করলেন, মামলা দায়ের করার পর আপনার কাজ শেষ না। মামলা দায়ের করার পর আপনার কাজ হচ্ছে মামলাটা তদারকি করা, ঠিক আছে, মামলাটাকে পিছন থেকে মানে গাইডলাইন করা বা ভালো একটা লোকের পরামর্শ নিয়ে বা যারা জমি সম্পর্কে বুঝে তাদেরকে নিয়ে আপনি একটা ভালো লয়ারের মাধ্যমে, ঠিক আছে, এটা আপনি কোর্টকে বোঝাইতে হবে যে না আমার সিএস ঠিক আছে, সিএস থেকে আরএস পর্যন্ত আমি, আরএস থেকে বিআরএস পর্যন্ত আমি, কিন্তু বিআরএস এ ভুলবশত এটা কি হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে ডেপুটি কমিশনার মহোদয়ের নামে এটা রেকর্ড হয়েছে, তাই এটাকে সংশোধনের জন্য আমার মূলত আর্জি, ঠিক আছে। এটা আপনি যদি কোর্টকে বোঝাইতে পারেন, কোর্ট আপনার পক্ষে অবশ্যই কি করবে, রায় দিবে, ঠিক আছে। এখন কোর্ট রায় দিল, কোর্ট যদি আপনি তাদেরকে বুঝাইতে সক্ষম হন তাহলে কোর্ট আপনাকে রায় দিল। রায় দেওয়ার পর আপনার করণীয় কি, রায়ের কপি তো আপনি পাইলেন হাতে, একটা নির্দিষ্ট সময় টেনিওরে আপনাকে কি করতে হবে, শুনানিতে অংশগ্রহণ করতে হবে, মামলা বিভিন্ন কাগজপত্রে আপনাকে যা যা আছে কোর্ট যা চাইবে তা দিতে হবে। দেওয়ার পরে আপনার যদি আপনার পক্ষে রায় আসে যে খাস খতিয়ান অন্তর্ভুক্ত হয়েছে সেটা ভুলবশত, এরকম একটা রায় যদি আপনার পক্ষে আসে, এখন আপনার কাজ কি, এখন আপনার একটা প্রসিডিউরলি কাজ আপনাকে কি করতে হবে, জেলা প্রশাসক ইউনিয়ন অফিসের যিনি কর্মকর্তা তার অফিস থেকে নিয়ে একদম বিভাগীয় কমিশনার স্যারের অফিস পর্যন্ত আপনার কি একটু একটা নির্দিষ্ট কার্যক্রম রয়েছে, ঠিক আছে। এখন কি কি কার্যক্রম রয়েছে এই বিষয়টা মূলত এখানে আলোচনা করবো আমরা। আর আপনাদেরকে আগেই বলে রাখি যে আপনার আরএস আছে কিন্তু সিএস নাই, বা সিএস আছে কিন্তু আরএস এ এসে আপনি বাদ করে গেছেন, অথবা কন্টিনিউ জমির মালিকানা ঠিক নাই, অথবা বিআরএস পর্যন্ত আপনার জমির মালিকানা কি নাই, বিআরএস এর পূর্ব পর্যন্ত আপনার জমির মালিকানা সঠিক নাই, তাহলে ওইসব দলিল দিয়ে বা ওইসব কাগজপত্র দিয়ে আপনি যদি মামলার রায় করে নিয়ে আসেন, সেটা যেভাবেই হোক না কেন, তাহলে আপনি কি করতে পারবেন না, আপনার জমিটার পূর্ণাঙ্গ যে মুক্তি, যে খাস খতিয়ান থেকে কেটে আপনাকে আপনার ব্যক্তি নামে নামজারি করে দিবে, এটার আসলে সুযোগ নাই, ঠিক আছে। তাই যারা নাকি আমরা বিভিন্ন সময় আমরা দেখি যে কোর্টের রায় নিয়ে আসছে, কিন্তু দেখা গেছে কি কোর্টের রায়ের প্রেক্ষিতে আমরা আবেদন করি যে এই করার জন্য, কিন্তু আমরা যখন প্রয়োজনীয় ডকুমেন্টারি চাই তারা অনেক সময় এগুলো সরবরাহ করতে পারে না, সেটা তাদেরই ব্যর্থতা। এটা আসলে কোর্টের রায়ের ব্যর্থতা না, কোর্ট তো রায় দেয় তার নির্দিষ্ট ডকুমেন্টারির উপরে, আইনের উপরে, ঠিক আছে। তো যেটা বললাম যে আপনি যখন নাকি আপনার ব্যক্তি নামে আপনি রায় পাইলেন যে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে সেটা ভুলবশত, অথবা আপনার নামেই রেকর্ড হওয়ার কথা ছিল, ওই ক্ষেত্রে আপনার কাজ কি, ওই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে রায়ের কপি নিয়ে আপনাকে যত সম্ভব দ্রুত রায়ের কপি উঠিয়ে আপনাকে কি করতে হবে, আরএম শাখা, জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের আরএম শাখাতে গিয়ে আপনার রায়ের কপি দিয়ে একটা আবেদন করতে হবে যে আমি এটা কি করতে চাই, আমার ব্যক্তি নামে খতিয়ান খুলতে চাই এবং কি খাজনা পরিশোধ করতে চাই। এখন যখন নাকি আপনি খাজনা পরিশোধের জন্য আবেদন করবেন, ঠিক আছে, খাজনা পরিশোধের জন্য যখন আপনি আবেদন করবেন, এটা আরএম শাখা থেকে একটা ফরওয়ার্ডিং এর মাধ্যমে উপজেলা ভূমি অফিস বা এসিলেন্ট স্যারের অফিসে আপনাকে কি করবে, এই কাগজটা ফরওয়ার্ড করবে যে এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অথবা খতিয়ান খোলার জন্য বিধি মোতাবেক,
ঠিক আছে। তো আপনার কাজ হচ্ছে ধন্যবাদ ভাই ভালো পরামর্শ দেওয়ার জন্য, ধন্যবাদ রাকিবুল ইসলাম রাকিব ভাই, রাশেদ ভাই ধন্যবাদ। যারা যারা আছে আসলে সবাই পরিচিত মোটামুটি মাশাল্লাহ। সবাইকে ইনশাল্লাহ বলবো যে আপনার একটু লাইভটা শেয়ার করে দিলে হবে কি যে অনেকে আরো দেখতে পারবে, একটু হলেও উপকার পাবে। তো যেটা বলতেছিলাম যে আপনার RM শাখা থেকে এটা যখন নাকি এসএলএন স্যারের অফিসে এটাকে প্রেরণ করবে, এসএলএন স্যারের কাছে ফাইল এই কোর্টের রায়ের প্রেক্ষিতে খতিয়ান খোলার জন্য যখন আসবে তখন কি করবে, এসএলএন স্যার মহোদয় এটাকে নায়েব সাহেবের মাধ্যমে এটাকে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন রেডি করে যদি মনে হয় যে সঠিক আছে যে না লোকটা আসলে কি জমির প্রাপ্যতা সঠিক রয়েছে, ওই ক্ষেত্রে স্যার মহোদয় কি করবেন, খাস খতিয়ানে অন্তর্ভুক্তির জন্য একটা বিবিধ মোকদ্দমা তৈরি করে এটা পারমিশনের জন্য আপনার কি করবে জেলা প্রশাসক মহোদয়ের বরাবর পাঠাবে। জেলা প্রশাসক মহোদয় কি করবেন, প্রয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ স্যারের মাধ্যমে তদন্তপূর্বক অথবা অন্যান্য কোনো কর্মকর্তার মাধ্যমে তদন্তপূর্বক এটা যদি মনে হয় যে সঠিক রয়েছে, ওই ক্ষেত্রে ওটাকে আবার কি করবে আপনার কমিশনার স্যারের কাছে পাঠাবেন। মূলত আইনটা হচ্ছে এরকম যে কমিশনার স্যারের যদি পূর্ণাঙ্গ অনুমোদন হয় যে না ব্যক্তির জমিটা ভুলবশত হয়তো বা রেকর্ড হয়েছে সরকারের নামে, তো এই ক্ষেত্রে আপনার কি করবে, ওটা আপনার যদি মনে হয় যে না সকল কাগজপত্র দিয়ে সঠিকই রয়েছে, এই ক্ষেত্রে তারা কি করবে আবার এটাকে আবার অনুমোদন দিয়ে খাস খতিয়ান থেকে কেটে বিআরএস এ তার নিজ নামে রেকর্ড হালনাগাদ করার জন্য এবং কি তার নামে খতিয়ান খুলে খাজনা আদায়ের জন্য একটা অনুমোদন দিবে। অনুমোদন পাওয়ার পর এই ফাইলটা আবার ব্যাক করবে কোথায়, এসএলএন স্যারের অফিসে। এসএলএন স্যারের অফিস থেকে এটা আবার ডিসি স্যারের অফিসে, ডিসি স্যারের অফিস থেকে এটা আবার একটা চিঠি করে ইস্যু করে এসএলএন স্যারের অফিসে পাঠানো হবে। এসএলএন স্যার যখন নাকি এটা পাবেন তখনই কি করবে, এটা খতিয়ান কারেকশন করে তার ব্যক্তি নামে খতিয়ান ক্রিয়েট করে তার নিজ নামে হোল্ডিং ক্রিয়েট করে তাকে খাজনা গ্রহণপূর্বক তার জমি থেকে পূর্ণাঙ্গ রিলিজ করলো, মানে অবমুক্তি করলো, বা তার নিজ নামে খতিয়ান খুলে তাকে খাজনা পরিশোধের জন্য একটা চিঠি করলো। ঠিক আছে, এখন এটা একটা বলা হলো মাত্র কয়েক মিনিটে বা 5-6 মিনিট বা 10-12 মিনিটে। ঠিক আছে, কাজটা একটু জটিল এবং কি কাজটা বেশ আইনগত ঝামেলা রয়েছে। এখন যেমন আপনি মনে করেন যে আপনার একটা কোর্টের রায় আসলো, কিন্তু এখানে যদি মনে হলো যে এসএলএন স্যার যে এখানে কাগজপাতি কোনো ঘাটতি আছে বা কাগজপাতি পূর্ণাঙ্গ হয়নি বা অতীতের যে যারা এই রায় হওয়ার আগে যারা নাকি রিপোর্ট করেছে ওই রিপোর্টে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, এই ক্ষেত্রে স্যারেরা কি করে এরা মামলাটা কি করতে পারে, একটা আপিলের জন্য লিখতে পারেন বা আপিল হইতে পারে। ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনাকে যিনি নাকি আবেদনকারী তাকে আপিলের অবশ্যই রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এবং কি আপিলে তাকে ফাইট করতে হবে সরকারের বিপক্ষে গিয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে কি খাস খতিয়ান থেকে মানে কি আপনার ব্যক্তি জমি খাস খতিয়ান থেকে নিজ নামে রেকর্ড করার একটা মানে ভালো একটা প্রসেস। ঠিক আছে, আচ্ছা এখন যদি আপনি ভূমিহীন হন তাহলে কি করণীয়? তাহলে মূলত করণীয় হচ্ছে যে আপনি যদি ভূমিহীন হন, ভূমিহীনের সংজ্ঞার ক্ষেত্রে বলা হয়েছে 10% পর্যন্ত কৃষি আবাদি জমির কম জমি যাদের রয়েছে তারাই কি ভূমিহীন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা প্রাথমিক সংজ্ঞা, তো এটা বিস্তৃত একটা সংজ্ঞা রয়েছে। যাই হোক, আপনি যদি ভূমিহীন হন ওই ক্ষেত্রে আপনাকে খাস জমি এই যে জমিটা আপনি দখলে আছেন এটা আপনি বন্দোবস্তের মাধ্যমে কি করতে পারেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক মহোদয় বরাবর আবেদন করে যে আমি যেহেতু ভূমিহীন অতএব খাস জমি আমার ব্যক্তি জমি বা আমার এই দখলীয় জমি, ঠিক আছে, আমি দীর্ঘদিন যাবত দখল করে আসতে ব্যক্তি জমি হয়ে গিয়েছে, রেকর্ড খাস জমিতে অন্তর্ভুক্ত হয়েছে, অতএব আমার এটা খাস জমি হিসেবে আমি ভূমিহীন হিসেবে আমাকে বন্দোবস্ত দেওয়ার জন্য অনুরোধ করলেন। আপনি একটা নির্দিষ্ট ফর্ম আছে, ওই ফর্মে আপনি কি করবেন, আবেদন করবেন। তারপর জেলা প্রশাসক মহোদয় এটাকে এসএলএন স্যারের অফিসে পাঠাবে। এসএলএন স্যার যদি তদন্ত করে দেখে যে না সঠিক উনি প্রকৃতপক্ষেই ভূমিহীন, ওই ক্ষেত্রে আপনাকে বন্দোবস্ত দিতে পারেন, দীর্ঘমেয়াদী একটা বন্দোবস্ত দিতে পারেন। বন্দোবস্ত পাওয়ার পরে আপনার নিজ নামে নামজারি করতে পারবেন। তবে এখানে একটা জটিলতা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি এখানে কি করতে পারবেন না, জমিটা হস্তান্তর করতে পারবেন না, জমিটা আপনি হস্তান্তর করতে পারবেন না। আর কোর্টের রায়ের মাধ্যমে যেটা হলো সেটা আপনি হস্তান্তর করতে পারবেন যে কোনো সময় যে কোনো ভাবে। ঠিক আছে, কিন্তু যেটা নাকি আপনি বন্দোবস্ত নিলেন সেটা আপনি এখন হস্তান্তর করতে পারবেন না, কিন্তু আপনার ওয়ারিশানরা এটা কি করতে পারবে, মানে ভোগ করতে পারবে। ঠিক অন্যান্য যা কার্যক্রম সবই ভোগ করতে পারবে। তবে
এই বুক চলাকালীন সময় যদি কোনো জরিপ আসে এবং কি সেটা যদি আপনার ব্যক্তি নামে রেকর্ড হয়ে যায়, অন্যভাবে রেকর্ড হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনি হয়তো কি করতে পারবেন, ওই রেকর্ডের পরবর্তীতে, ঠিক আছে, আপনি এটা হস্তান্তর করতে পারলেন, ঠিক আছে। কিন্তু হস্তান্তরের যদি এশিওর মানে যদি আপনি বলেন যে না আমার হস্তান্তর করা যাবে, যেভাবে আমি কোর্টের রায়ের মাধ্যমে করতে পারবো, সেটার ক্ষেত্রে আপনাকে কোর্টের মামলার মাধ্যমে আসতে হবে, ঠিক আছে। মামলার ক্ষেত্রে আপনার বললামই যে আপনি মামলার রায়ের প্রেক্ষিতে আপনি আবেদন করবেন, আবেদনের এটা প্রসিডিউর আছে, বিভাগীয় কমিশনার স্যার পর্যন্ত এটা যাবে ফাইল। এখান থেকে অনুমোদন হয়ে আসার পরে আপনাকে কি করতে হবে, মামলার রায়ের প্রেক্ষিতে আপনাকে খতিয়ান খুলে দেওয়া হবে। তবে বিষয়টা হচ্ছে একটু লংলি প্রসেস। এই প্রসেসটা যদি আপনি একটু পিছনে লেগে থাকেন তাহলে খুব দ্রুত হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আপনাকে তদারকি করতে হবে। কিরকম তদারকি করতে হবে? জাস্ট খালি যে স্যারের সাথে কথা বলে, স্যার আমার ন্যায্য জিনিস, আমি ন্যায্য জিনিসটা আমার চাই, ঠিক আছে, আর কিছু না। এখন আপনি যদি মনে করেন যে আবেদন দিয়েছেন ফেলে রাখলেন যে কখন হবে, আসলে তো বাংলাদেশে আমরা যারা বসবাস করি আমরা জানি যে কোনো কিছুই মানে আর কি খুব বেশি সহজে নিজের কাছে নিয়ে আসাটা বিষয়, ঠিক আছে। আপনাকে কি করতে হবে, নিশ্চয়ই আপনাকে কি করতে হবে, এটার পিছনে আপনাকে শ্রম দিতে হবে, ঠিক আছে। একটা কোর্টের রায়ের নিয়ে আসার জন্য আপনাকে শ্রম দিতে হয়েছে, ঠিক এরকম আপনাকে কি করতে হবে, এখানেও শ্রম দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, সবাই আমরা ইনশাল্লাহ দেখি জমি কিভাবে খাস খতিয়ানের রেকর্ড হলে কি কি করণীয় আছে বা কি কি করতে হয়, এটার ক্ষেত্রে আমরা যারা ভিডিওটা দেখছি, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ শেয়ার করে দেবো, তাহলে যাতে অন্য বাইরেও দেখতে পারে। এবং কি আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরকে বারবারই বলে রাখি যে ভূমি সংক্রান্ত বিষয় যেহেতু আমরা আলোচনা করে থাকি, ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা আলোচনার ফাঁকে যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে শেয়ার করবেন এবং কি অন্য বাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ শ্রেণী পরিবর্তন সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আগামীকাল। ধন্যবাদ।